বারবারই কেন ইস্টবেঙ্গল ক্লাবকে এটার মুখোমুখি হতে হচ্ছে যে ইনভেস্টর চলে যাচ্ছে? এটা না, দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আমরা ক্লাবটাকে সেল করব না, কারুর হাতে তুলে দেবো না। কোনো সাংবাদিক ম্যানচেস্টার ইউনাইটেডকে জিজ্ঞেস করে না, আর্সেনালকে জিজ্ঞেস করছে না, চেলসিকে জিজ্ঞেস করছে না, প্রতিমতো ইনভেস্টার চলে যাচ্ছে। দেশের ফুটবলের সাফল্যের উপরে ইনভেস্টাররা আসে আর যায়। যখন অনুরোধ করে ইনভেস্টার আনতে হয় যে দেশে, সে সমস্যা থাকবে। ফুটবল দলটা কে চালাবে সেই নিয়ে একটা কোনো ইয়ে হয় যে না, মানে আমাদের সেটা মানে তুমি ফুটবল ইমামিকে জিজ্ঞেস করলেই পাবে। সিসি ইভেন্টের সময় আমরা ইন্টারফেয়ারই করিনি, আর ইমামিকে জিজ্ঞেস করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। একটা একাডেমি আছে। আমার দেশের ট্যালেন্টের অভাব আছে? নেই, ট্যালেন্টের অভাব। আমরা আগে আমাদের টিমটাকে তৈরি করি, সেখানেই সব অর্থ দিই, দিয়ে ইউথকে সাজাবার জন্য আমাদের কাছে উদ্বৃত্ত কিছু থাকে না। এই যে আজকে আমরা আইএসএল খেলতে গেলাম, 18-20 কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি ফি না দিয়ে, তখন যদি বলা হতো এই 20 কোটি টাকা ইউথে ডেভেলপ করো, তোমার ইউথের লাইসেন্স থাকলে তবে তুমি পার্টিসিপেট করতে পারবে, সেই প্ল্যানিং কোথায়? আইএসএল আসার পর একটা 2 লাখের প্লেয়ারকে 20 লাখ দিতে হচ্ছে। এটাকে আমার মনে হয় ইনিশিয়েটিভ নিতে হবে ফেডারেশনকে। আমি যদি আজকে এ বি সি ডি একটা র্যাঙ্কিং করে দিই, যেটা আইপিএলে আছে, তাহলেই প্রবলেম সলভ হয়ে যায়। আমি গত মিটিং যেটা ছিল ওনাদের সামনে বলেছি, ক্লাবগুলো দেউলিয়া হয়ে যাবে, এরপরে ইনভেস্টার আর খুঁজে পাবেন না। বোঝাতে হচ্ছে দেশের ফুটবল, তুমি হয়তো ধনী হচ্ছ, ফুটবলটা অন্ধকারে চলে যাচ্ছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ক্লাবগুলো যদি এই এজেন্টদের থেকে প্লেয়ার নেওয়া বন্ধ না করে এবং আগামী প্রজন্ম যেন এই এজেন্টদের কাছে না যায়, তার প্রয়াস না চালায়, ভারতীয় ফুটবলে আরও দুর্দিন দেখতে হবে। আমরা একটা জোট করেছিলাম, সেই জোট থেকে আমাদেরকে অন্ধকারে রেখে কেউ আলোতে যাওয়ার চেষ্টা করেছে। এটা বহুবার বলেছি, আর না বলাই নিশ্চয়। ওদেরও বক্তব্য ছিল যে ওরাও আমাদের ফেলে কোয়েস্টের সঙ্গে চুক্তি করে কোয়েস্টের সাথে তো চুক্তি ছিলই আমার তখনই। সেই সময়ের জন্যই তো কোয়েস্ট চলে গেল, আমরা আইএসএল খেলবো না। এই বিতর্ক সামনাসামনি বসালে আমি বলে দেবো, গার্ডস থাকলে সামনে বসে বলুক। মিগুয়েল চলে গেল, তাতে মিগুয়েল চলে গেল, আর এক মিগুয়েল এলো তো, যার র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ান র্যাঙ্কিংয়ে ওর মিগুয়েলের থেকে বেশি আছে। সবুজ সব না করো না, ধীরে দেখতে পাবে রজনী। যে সাপোর্টাররা জানতে চাইছে টিম বিল্ডিং হচ্ছে, তাদের রেজাল্ট দেখুক, কী করে ইনভেস্টমেন্ট আসবে তাদের হেডেক করতে হবে না, আমি এই অ্যাসুরেন্স দিচ্ছি। গালাগালি একটা প্রফেশনের পার্ট, ওটা নিতে হবে, ওটাকে চ্যালেঞ্জ করতে হবে, ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওইখান থেকেই তো আমি এবং আমাদের টিম জোশ পাই। গালাগালিটাই আমাদের রেসিপি। মানে এত কোচের মধ্যে কেন হাওয়াসি বা কেন? অস্কার ব্রুজের সময় সমস্যাটা কোথায় হলো, মানে কোথায় কি আটকালো? আনোয়ারকে কি নিয়ে নতুন করে কোনো সমস্যা হতে পারে? নমস্কার, আমি অনিল চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে পডকাস্টে আমার যিনি অতিথি, তিনি অত্যন্ত পরিচিত মুখ, স্পেশালি কলকাতা ময়দানের অত্যন্ত এবং ভারতীয় ফুটবলের অত্যন্ত পরিচিত মুখ, এবং দীর্ঘ প্রায় 5 দশকের কাছাকাছি তিনি ফুটবল মাঠের সঙ্গে তার যোগাযোগ। বহু ফুটবলারকে দেখেছেন, বহু কোচকে দেখেছেন, বহু গল্প, বহু অভিজ্ঞতা, সব কিছু নিয়ে তার যে অভিজ্ঞতার ভাণ্ডার সেটা পূর্ণ। কিন্তু একই সঙ্গে ক্লাব চালাতে গেলে যা হয়, ফুটবল ক্লাব চালাতে গেলে যেগুলো অন্তত যেখানে জনসমর্থন আছে, প্রচুর সমালোচনার মুখেও তিনি পড়েন। সমালোচনাও থাকে যেরকম, সেরকম সমর্থনও থাকে, দুটোই থাকে, এবং দুটো নিয়েই গত যেটা বললাম যে প্রায় 5 দশক ধরে ফুটবলের সঙ্গে তার সম্পর্ক। তিনি দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল ক্লাবের। আজকে আমাদের এই পডকাস্টের একটা বড় কারণ রয়েছে যে আপনারা সবাই জানেন যে গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গল, এবং তারপরেই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আবার একটা সংকটের মুখে। সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের যে ইনভেস্টার তারা সরে গেছে, এবং নিতুদা, দেবব্রত সরকারকে আমরা নিতুদা বলি। নিতুদা,
আমি তোমাকে নিতুদা বলেই সম্বোধন করবো পুরো ইন্টারভিউটাতে। নিতুদা, প্রত্যেক বছর প্রথমে স্বাগত জানাই, হ্যাঁ, এবং বারবারই কেন ইস্টবেঙ্গল ক্লাবকে এটার মুখোমুখি হতে হচ্ছে যে ইনভেস্টর চলে যাচ্ছে? এটা না, দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আমরা ক্লাবটাকে সেল করব না, কারুর হাতে তুলে দেবো না। আমরা এই প্রশ্নটা কিন্তু ভারতবর্ষে কেন, কেউ পৃথিবীর কোনো ক্লাব, কোনো সাংবাদিক ম্যানচেস্টার ইউনাইটেডকে জিজ্ঞেস করে না, আর্সেনালকে জিজ্ঞেস করছে না, চেলসিকে জিজ্ঞেস করছে না। প্রতিনিয়ত ইনভেস্টার চলে যাচ্ছে। ইনভেস্টার চলে যাওয়া আসাটা তো একটা বাণিজ্যিক প্রক্রিয়া। আমার যদি এটা ফুটবল ক্লাবটা বাণিজ্যিকরণ হয়, তো এটা তো আমার প্রক্রিয়া যে বাণিজ্যিকরণ করব, ক্লাবকে আরও সমৃদ্ধ করব, এটাই তো স্বাভাবিক। আমরা যদি প্রপার্টিটাকে সেল করে দিতাম, প্রথম হচ্ছে যে আমাদের কোনো অধিকার নেই, এটা পাবলিক ক্লাব, মেম্বারদের ক্লাব, আমরা এরকম কোনো এগ্রিমেন্ট করতে পারবো না যে মানুষের কাছে আমরা আলটিমেটলি দায়বদ্ধতা হব। এরকম কোনো কাজ আমরা করব না যেটা পরের জেনারেশন কিংবা অতীতে যারা তৈরি করে দিয়ে গেছে, যাদের রক্ত দিয়ে তৈরি করা এই প্রতিষ্ঠান, এবং আগামী জেনারেশনের জন্য তারা রাস্তায় থাকবে, প্রতিষ্ঠানকে তাদের মতো করে পাবে না, এই কাজ আমাদের কমিটি করবে না। তার জন্যই হয়েছে। কিন্তু এখানে একটু ডিফার করছি। ধরো ম্যানচেস্টার ইউনাইটেড বলো, আর্সেনাল বলো, তাদের যখন ইনভেস্টার চেঞ্জ হয় তখন নতুন ইনভেস্টরও যদি আসে, তার ক্লাবের স্টেক নেয় পুরনো ইনভেস্টরদের কাছ থেকে, সেক্ষেত্রে হয় যে সেটা একটা যে শেয়ারের একটা হস্তান্তর হয়। কিন্তু এক্ষেত্রে এমন হচ্ছে তারা যখন ছেড়ে যাচ্ছে ক্লাবকেই সেইটা দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? সেখানে তখন পুরো লায়াবিলিটিটা ক্লাবের ওপর এসে পৌঁছাচ্ছে, এবং তাদেরকে ক্লাবটাকে চালাতে গিয়ে তখন তোমরা একটা সমস্যার মুখে পড়ছো। তো এটাও তো সত্যি কথা। 100%। সেটা হচ্ছে ভারতীয় ফুটবল ওই লেভেলে যেয়ে পৌঁছায়নি ন্যাশনাল টিমটা। যখন এই ন্যাশনাল টিমটা আরও বেশি বেটার করবে, তখন এই সমস্যাটা থাকবে না। দেশের ফুটবলের সাফল্যের উপরে ইনভেস্টাররা আসে আর যায়। এই আজকে যে ইনভেস্টার আমাদের সঙ্গে নেই, তারা ক্লান্ত হয়ে গেছে। ইন্ডিয়ান ফুটবলের ফিকচার নেই, ভবিষ্যৎ নেই, প্ল্যানিং নেই, তারা কোনো আশার আলো দেখতে পাচ্ছে না, যার জন্য করেছে। সিমিলার, যখনই দেশের ফুটবলটা একটা জায়গায় পৌঁছাবে, তখন এই প্রশ্ন আসবে না। তখন তারা এখান থেকে স্বপ্ন দেখতে পারবে, তারা এখান থেকে তাদের মুনাফা দেখতে পারবে। এই সমস্যাটা তখন দেখা দেবে না। ন্যাশনাল ফুটবলটাকে যত তাড়াতাড়ি একটা লেভেল বেটার জায়গায় নিয়ে যাওয়া যাবে, তত ভালো ইন্ডিয়ান ফুটবলের জন্য, ক্লাবগুলোর জন্য। কিন্তু এই যে কর্পোরেটরা ধরো এগিয়ে আসছে, ইমামির মতন একটা সংস্থা যেটা কর্পোরেট, মানে অত্যন্ত নামী একটা সংস্থা, ডেফিনেটলি কর্পোরেট ওয়ার্ল্ডে ইমামির একটা জায়গা রয়েছে। সেইখানে একটা ক্লাব যখন একটা অর্গানাইজেশন, তারা দেখছে, তো তারাও তো দেখছে যে কীভাবে মানুষ, এইবারে ধরো আইএসএল যখন চ্যাম্পিয়ন হলে যে পরিমাণ মানুষ এসছে, তোমাদের সমর্থন করেছে, তোমরা এখানে এই ক্লাবের মধ্যেই তোমরা যখন সেলিব্রেশন করলে যত মানুষ এসেছিলেন, তো সেটা তো তারা দেখছে, যে মানুষের ইনভলভমেন্টটা দেখছে। তারপরেও একটা সংস্থা কেন চলে যাচ্ছে তোমার মনে হয়? ওই যে একটা কথাই আমাকে বারবার বলতে হবে, দেশের ফুটবলের এরকম পরিকাঠামো নেই যে মানুষ ফুটবলের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। এনরাও যে এসছিলেন, সেটাও কিন্তু মাননীয় তদানীন্তনকাল মুখ্যমন্ত্রীর একটা অনুরোধে এসছিলেন। অতএব যখন অনুরোধ করে ইনভেস্টার আনতে হয় যে দেশে, সে সমস্যা থাকবে। এটা নতুন কিছু না। তোমাকে ঘোরাতে হবে, ইন্ডিয়ান ফুটবলটাকে জায়গায় নিয়ে আসতে হবে, তখন এই সমস্যাটা থাকবে না। তো ইন্ডিয়ান ফুটবল তো মানে ঘোরার কোনো লক্ষণই নেই, আরও পেছোচ্ছে প্রতিদিন। সে তো যারা কর্ণধার তারা বলতে পারবে। আমাদের সাথে যদি কখনো ডিসকাশন করে, কখনো যদি আমাদের সাজেশান চায়, আমরা তখন দিতে পারি। কিন্তু আমাদের কাছে এরকম সাজেশান চায় না। একটা মিটিং করলো, দুটো মিটিংয়ে প্রশ্ন হলো, তারপরে জিনিসটা সমাপ্তি হয়ে গেল, এইভাবে হতে পারে না। এটা একটা লাগাতার প্রসেস। আমার দেশের ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশনের কটা একাডেমি আছে? পৃথিবীর যে কোনো কান্ট্রি আজকে যারা ফুটবল প্রসিদ্ধ, ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ফুটবলই একটা জায়গা যেটাকে পৃথিবীর একটা মিশ্রণ দেখায়, সবার সাথে বন্ধুত্ব তৈরি করে। এই ওয়ার্ল্ড কাপে সবাই সবার সাথে এসে মিশেছে,
কথা বলেছে, বাণিজ্যিকরণও হয়, কান্ট্রি টু কান্ট্রির একটা রিলেশনশিপ তৈরি হয়। সেই ভাবনাটা যদি না ভাবে যারা কর্ণধার, তাহলে কখনোই এগোবে না। আলোচনা করতে হবে তো। একটা একাডেমি আছে, আমার দেশের ট্যালেন্টের অভাব আছে? নেই, ট্যালেন্টের অভাব, প্রচুর ট্যালেন্ট আছে, আমরা সেটাকে নার্স করতে পারি না। আমরা ক্লাবে, আমাদের সমস্যাটা কি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এদের সমস্যাটা হচ্ছে ট্রফি গেটিং ক্লাব। এরা গ্রো আপ তৈরি করতে পারে না, ইউথ ডেভেলপমেন্ট করতে পারে না। আজকে আমি যদি এই টাকাটা ইউথকে দিয়ে দিই, তাহলে আমি আমার পারফরমেন্স থেকে দূরে থাকবো, তখন আমার মেম্বার সমর্থকেরা আঘাতপ্রাপ্ত হবে। সেটার দিকে আমরা তাকাতে পারি না। আমরা আগে আমাদের টিমটাকে তৈরি করি, সেখানেই সব অর্থ দিই, দিয়ে ইউথকে সাজাবার জন্য আমাদের কাছে উদ্বৃত্ত কিছু থাকে না। আমরা যদি এরকম সিস্টেম করি যে ইউথ লিগটা মাস্ট, এবং ইউথ লিগের পয়েন্টটাকে ক্যারি হবে মেন লিগটা, তখন হতে পারে। আর ইন্ডিয়ান ফুটবলের যে স্ট্রাকচারটা, যেভাবে আইএসএল আসার পর একটা 2 লাখের প্লেয়ারকে 20 লাখ দিতে হচ্ছে, এটাকে আমার মনে হয় ইনিশিয়েটিভ নিতে হবে ফেডারেশনকে। প্লেয়াররা টাকা পাক, তারা রক্ত দেয়, কিন্তু যে প্রাপ্যটার থেকে বেশি পাচ্ছে, 4 বছরের করে একটা কন্ট্রাক্ট হয়, সে খেলবে কেন? সে তো সমৃদ্ধ হয়ে যাচ্ছে। এই প্ল্যানিংগুলোর কিছু অভাব আছে। কিন্তু মানে আমি একটা জায়গায় ডিফার করছি, যে ধরো ইস্টবেঙ্গল মোহনবাগানকে এতবার হারিয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গলকে এতবার হারিয়েছেন একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার, ইস্টবেঙ্গল এতগুলো ট্রফি পেয়েছে, মোহনবাগান এতগুলো ট্রফি পেয়েছে। এর বাইরে যদি কোনো বছর কোনো একটা ফেলিওর হয়, ধরো ইস্টবেঙ্গল ক্লাবের একটা লম্বা একটা ওই একটা মাঝখানে একটা পিরিয়ড গেছে যেখানটা একদম খুব খারাপ একটা সময় গেছে, মোহনবাগান ক্লাবের গেছে। তো এতে যদি এই সময়টা যদি সত্যি ইস্টবেঙ্গল ক্লাব বা মোহনবাগান ক্লাব, 100 বছরের লেগাসি আছে দুটো ক্লাবের, এরা যদি তৈরি করতে, এরা যদি না পারে, তাহলে কারা কে করবে ইনফ্যাক্ট এই কাজটা? না না, এটা ক্লাবগুলো করে না, এটাকে কান্ট্রিকে এগিয়ে আসতে হয়, তার অ্যাসোসিয়েশনকে করতে হয়, তার বাজেট ধরে দিতে হয়। এই যে আজকে আমরা আইএসএল খেলতে গেলাম, 18-20 কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি ফি না দিয়ে, তখন যদি বলা হতো এই 20 কোটি টাকা ইউথে ডেভেলপ করো, তোমার ইউথের লাইসেন্স থাকলে তবে তুমি পার্টিসিপেট করতে পারবে, সেই প্ল্যানিং কোথায়? কিন্তু তোমরা খেলতে রাজি হলে কেন যে এই 18 না, আমরা জনতার ক্লাব, আমার জনতা যেরকম বলবে, যে রাস্তা দেখায় আমাদের ক্লাবগুলো সত্যি তো, মানে সেই রাস্তায় যেতে আমার হয়। আমার আমার সবসময় আমিও বলি যে একটা একটা 100 বছরের ক্লাব, হ্যাঁ দুটো 100 বছরের ক্লাব, তাদেরকে সত্যি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে অন্যান্য ছোট নতুন 3 দিন আগে তৈরি হওয়া ক্লাবের সঙ্গে পার্টিসিপেট করতে হবে কেন সেম অর্থটা দিয়ে? সে ভারতীয় ফুটবলের দর্শন এটা। এআইএফএ যা এগ্রিমেন্ট করেছে সেখান থেকে গেছে, আমরা তো তার জন্য নিশ্চুপ ছিলাম। কিন্তু তোমরা এই ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলতে হবে। না, মানে এরকম পরিস্থিতি হলো কেন যে তোমরা রাজি হলে কেন? তোমরা বা মোহনবাগান তো যদি একই মঞ্চে আসতে, তোমাদের বাদ দিয়ে না, তো তখনই আমাদের হতে এই পারতো। মঞ্চটা তো ছিল, আমরা তো সেই জায়গায় রাস্তায় এগোচ্ছিলাম। আমি বহুবার তোমাদেরও বলেছি, ওটা পুনরাবৃত্তি না করাই ভালো, একজনকে আঘাতপ্রাপ্ত হবে। আমরা একটা জোট করেছিলাম, সেই জোট থেকে আমাদেরকে অন্ধকারে রেখে কেউ আলোতে যাওয়ার চেষ্টা করেছে, এটা বহুবার বলেছি, আর না বলাই নিষ্প্রয়োজন। না, এই ব্যাপারে তো আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। এই ব্যাপারে কিন্তু ওদেরও একটা অভিযোগ আছে যে তুমি সে সময় কোয়েস্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলে। এটা ওরা যখন এই প্রশ্নটা করেছি যে ওরা কেন চলে গেল সেই সময়, গোয়েঙ্কার সঙ্গে কেন চুক্তিটা করে নিল, তখন ওদেরও বক্তব্য ছিল যে ওরাও আমাদের ফেলে কোয়েস্টের সঙ্গে চুক্তি করে নিয়েছে। কোয়েস্টের সাথে তো চুক্তি ছিলই আমাদের তখনই, সেই সময়ের জন্যই তো কোয়েস্ট চলে গেল, আমরা আইএসএল খেলবো না বলে। এটা হচ্ছে একটা ছলনার রাস্তা। কোয়েস্ট ছিল যখন, তখনই তো এটা আমাদের হয়েছে। ওরা তো জানতো কোয়েস্ট আছে, আর আমরা কমিট করেছিলাম আমরা খেলবো না। এবং কোয়েস্ট এর স্বপ্নই ছিল আইএসএল খেলা। যখন আইএসএল খেলতে পারলো না বলে, তখনই তো ওরা কুইট করেছে, সেটাও তো ওরা জানে। এই বিতর্ক সামনাসামনি বসালে আমি বলে দেবো, গার্ডস থাকলে সামনে বসে বলুক,
যাই হোক, এটা একটা প্রতিষ্ঠানকে বারবার আঘাত করা আমার কাম্য না। আমি একাধিকবার বলেছি এটা সমাপ্তি হওয়া উচিত, এবং ওরা নিজেরাও জানে। কয়েকদিন আগেও আমি এক এক জায়গায় মোহনবাগানের সভাপতি, মাননীয় সভাপতি ছিলেন, সেখানেও বলেছি, সেখানেও কোনো অ্যান্সার ছিল না। হয়তো ওদের বাধ্য হয়েছে করতে, ঠিক আছে, আমরা ঠিক বেরিয়ে আসবো, ডোন্ট ওয়ারি, সময় লাগবে। কিন্তু এই এই বছর কী হবে তাহলে তোমাদের দল গড়া, এটা তো সাপোর্টাররা জানতে চাইছে কীভাবে হচ্ছে, টিম বিল্ডিং হচ্ছে, কিন্তু যে বেশ কয়েকটা সাপোর্টাররা জানতে চাইছে টিম বিল্ডিং হচ্ছে, তাদের রেজাল্ট দেখুক। কি করে ইনভেস্টমেন্ট আসবে তাদের হেডেক করতে হবে না, আমি এই অ্যাসুরেন্স দিচ্ছি। হ্যাঁ যথা সময় ইনভেস্টার আসবে এখানে, এবং প্রত্যেক মাসে পেমেন্টও হবে, ডোন্ট ওয়ারি। তো মানে তুমি কনফিডেন্ট যে এবছর, মানে আমি এবছর তো অলওয়েজ কনফিডেন্টই থাকি। আমাকে যে 50 বছর ধরে দেখেছে কেউ দেখেনি যে আমি কনফিডেন্ট না। আমি অলওয়েজ কনফিডেন্ট, এনি সাবজেক্টে কনফিডেন্ট। যেটা আমার সাবজেক্ট, যেখানে আমি ইনভলভ হই, আমি কনফিডেন্টলি ইনভলভ হই। এরকম কোনো কোনো সমস্যা হয় কোনো ইনভেস্টরের সঙ্গে যে ফুটবল দলটা কে চালাবে সেই নিয়ে একটা কোনো ইয়ে হয় যে না, মানে আমাদের সেটা মানে তুমি ফুটবল ইমামিকে জিজ্ঞেস করলেই পাবে। সিসি ইভেন্টের সময় আমরা ইন্টারফেয়ারই করিনি, আর ইমামিকে জিজ্ঞেস করি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, কোনো জায়গায় আমাদের সাথে কোনো ত্রুটি হয়নি। যখন টিম করবার জন্য আর্থিক বাজেট বাড়ছিল, তখনও তো খুব ক্ষুদ্র ক্ষমতা আমাদের, 1 পয়সা হলেও আমরা দিয়ে পাশে থেকে টিম গড়বার কথা ভেবেছি। আমরা ফিল করেছি যে ওনাদের একটা বাজেট নিয়ে এসেছিলেন, সেটাকে অতিক্রম হয়ে যাচ্ছে, ওনাদেরও সমস্যা হচ্ছে, আমরা পাশাপাশি থাকার চেষ্টা করেছি। প্রত্যেকটা বছর আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা যখন যেরম পেরেছি আমরা টিম বিল্ডিং করবার জন্য পাশে থেকেছি দিয়ে, আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। কিন্তু ধরো যে নতুন ইনভেস্টর আসবে, হ্যাঁ, সেও তো একই সমস্যার মুখোমুখি হবে যে আগামীকালই ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ড প্রচুর বেড়ে যাবে না, পরশু দিনই না, যেভাবে চলছিল আরওআইটা একদম অন্যরকম হয়ে যাবে, যেভাবে চলছিল সেভাবেই চলবে। আমাদের সরকার, নতুন যে সরকার এসছে, তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। প্লাস আমরা নিজেদের যে যে জায়গায় আমাদের পৌঁছানো দরকার বাণিজ্যিক কেন্দ্রে, সেখানেও জায়গায় আমরা পৌঁছেছি। আমরা আই হোপ খুব রিসেন্টলি আমাদের সমস্যাটা মিটে যাবে। না মানে সেই মানে আলটিমেটলি সেই তাকিয়ে থাকতে হবে সরকারের দিকে, তোমার ইন্ডিয়ান ফুটবলকে না, আমি এরকম একটা দুটো অবস্থা। বলেছি, ওয়াই সরকার অনলি। আমি বলছি সরকার আমাদের আশ্বস্ত করেছেন, আমরাও বসে নেই, আমরা বাণিজ্যিকরণের যে জায়গায় যে পৌঁছানো দরকার সেখানে আমরা নক করেছি। আমরা বিশ্বাস রাখি সংমিশ্রণে হোক, একক হোক, একটা কিছু হয়ে যাবে। না ধরো তুমি যদি লাস্ট কয়েক বছরের ইতিহাস দেখো, ওয়েস্ট এসেছিলো তোমাদের, ডেফিনেটলি তোমাদের একটা বাণিজ্যিক এফোর্টে এসেছিলো, একটা কমার্শিয়াল মার্কেটিং বলো বা তোমার সেলস বলো, সেই জায়গা থেকে এসেছিলো। কিন্তু পরবর্তীকালে শ্রী সিমেন্টই বলো বা ইমামি বলো, দুটোই এসেছিলো সরকারের সাহায্যে। কিংফিশার কি সরকারের সাহায্যে এসেছিল? কিংফিশার এসেছিলো অনেক আগের কথা বলছি আমি। না, আগে মানে কি সেটা ইয়ে না, অতীত না, ওটা এসছিল কি? হ্যাঁ এসেছিলো। ক্লাব এনেছিল তো। হ্যাঁ তো ওয়াই ওরিড, আবার ক্লাব আনবে দরকার। সরকার যদি আজকে না করে দেয়, ক্লাব অচল হয়ে যাবে। করবে। তবে আমি বিশ্বাস রাখি যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই সরকার পাশে থাকবে। কিন্তু এই যে ধরো ফ্র্যাঞ্চাইজি ফিটা, এই যে 15 থেকে 18 কোটি টাকার একটা ফ্র্যাঞ্চাইজি ফি ছিল তোমাদের, সেটা এবছর তো লাগছে না, যেহেতু ক্লাবগুলোর চালাচ্ছে এবারে লিগ। সেইটা কতটা তোমার মনে হয় যে ক্লাবগুলোর জন্য কতটা মানে এই যে ক্লস্ট্রোফোবিক একটা সিচুয়েশন না, ছিল? খানিকটা তো বেটার বটেই। আর একটা জিনিস হচ্ছে, ওই সেন্ট্রাল পুলের টাকাটাও তো আসছে না। ওরা যে সেন্ট্রাল পুলটা দিত, সে নেই তো অ্যাকচুয়ালি। এআইএফএফ যেটা করছে তাতে তো সেন্ট্রাল পুলও আসছে না। সেই জন্য একটু 4-5 কোটি টাকার হেরফের হচ্ছে। সেটা তোমাদের জন্য ইয়েতে থাকছে আর কি, ফেভারে 4-5 কোটি টাকার। না,
4-5 কোটি টাকা আমাদের দিতে কম হচ্ছে। লাগছে আর কি, কম লাগছে, কম লাগছে। কম না, সেভ হচ্ছে ওই হ্যাঁ। টাকাটাতে। 20 কোটি হয়তো 15 লাগছে। কেন লাগছে 15 ফেরত পেতাম। আমরা 5 গিয়ার ছিল, এখন ইন্ডিয়া ইয়েতে 1.5 কোটি টাকা দিতে হবে, 3-3.5 কোটি টাকা সেভ হচ্ছে। কিন্তু এই এই এরাও তো যদি সেন্ট্রাল স্পন্সরশিপ থেকে যদি টাকা তুলতে পারে তখন তো খুব ভালো, ডেফিনেটলি সেটা খুব একটা ইয়ে। ভালো, অতি উত্তম। কিন্তু টেলিভিশন রাইটস বিক্রি হচ্ছে না ইন্ডিয়ান ফুটবলে, এটা খুব একটা চিন্তার বিষয়। 100% চিন্তার তো বিষয়। সে রাইট তো ক্লাবগুলো করবে না, সে রাইট তো ফেডারেশনকে করতে হবে, সে রাইট তো সরকারকে করতে হবে। তোমরা তোমরা তুমি কি ক্লাব জোটটায় এই বিশ্বাস করছো, বা ক্লাব জোটটায় তুমি খুব একটা সাপোর্ট করো? না না, আমি ক্লাব জোটটা বিশ্বাস করছি না। আমি মনে করি ফেডারেশনের টুর্নামেন্ট ফেডারেশনকে চালানো উচিত, ক্লাবদের সহযোগিতা করা উচিত, ক্লাবদের নিয়ে মিটিং করা উচিত, কিন্তু ক্লাব জোট চালাবে এটা আমি বিলিভ করি না। তবে আমি বিলিভ করি না মানে বিরোধিতাও করছি না। আমি বিলিভ করি না যে এখান থেকে বেটারমেন্ট কিছু হতে পারে। তার একটা উদাহরণ দিই, যে ক্লাবগুলো দিন দিন সিক হয়ে যাচ্ছে, সে ফেডারেশনের হয়ে কি বিজনেস আনবে? সেই জন্য আমি মনে করি প্রতিষ্ঠানের চালানো, ফেডারেশনের চালানো উচিত। ফেডারেশন টাইম টু টাইম ক্লাবগুলোর সাথে আলোচনা করে এগোনো উচিত। এক্সপিরিয়েন্স লোকজন যদি থাকে তাদের সহায়তা নেওয়া উচিত। কালেকটিভ একটা ভাবনা থেকে এগোনো উচিত, তবেই এটা এগোতে পারে। ধরো একটা একটা লিগের বা একটা একটা দেশের ফুটবলের না আছে টেলিকাস্ট রাইটস, না আছে সেন্ট্রাল স্পন্সরশিপ, মানে কোনো বড় স্পন্সর যারা আর কি সেন্ট্রাল স্পন্সর, হিরোর মতন কোম্পানি ফিরে চলে গেছে। তো এই দেশের ফুটবলকে আবার যখন দেখি আর একটা অ্যাঙ্গেল থেকে দেখি যে প্লেয়ারদের পেমেন্ট 5 কোটি টাকা অবধি পৌঁছে যাচ্ছে যখন একটা লম্বা চুক্তিতে গিয়ে, এই যে কন্ট্রাডিকশনটা, সেটা তোমার কেন মনে হচ্ছে, কোথা থেকে সমস্যা হচ্ছে? না, এটা তো আবার বলছি, এটা তো ফেডারেশনই করবে। আমি যদি আজকে ABCD একটা র্যাঙ্কিং করে দিই, যেটা IPL-এ আছে, আইপিএল আছে। তাহলেই প্রবলেম সলভ হয়ে যায়। তার একটা র্যাঙ্ক, তার একটা অ্যামাউন্ট, তার একটা অ্যামাউন্ট, তার একটা অ্যামাউন্ট, যে যার প্লেয়ার নিতে পারে। আমি যদি সেটা না করি তাহলে ক্লাব জোটকে করতে হবে। আমি গত মিটিং যেটা ছিল, আমি ফেডারেশনের সভাপতিও ছিলেন, সেক্রেটারি ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রফুল প্যাটেলজি ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট, ওনাদের সামনে বলেছি ক্লাবগুলো দেউলিয়া হয়ে যাবে, এরপরে ইনভেস্টার আর খুঁজে পাবেন না। ইমিডিয়েটলি যদি এটাকে প্রপারলি টেক কেয়ার না করা হয়, ভারতীয় ফুটবল যে অন্ধকার আছে তার থেকে আরও অন্ধকারে পৌঁছাবে। এই বছর কিন্তু বেশ ক্লাবগুলো এটাকে মেনটেন করার চেষ্টা করছে, আমরা নিজেরা করছি। যে লোকটা 10 লক্ষ টাকা পেত তাকে 5 লাখও সাইন করিয়েছি। বোঝাতে হচ্ছে দেশের ফুটবল, তুমি হয়তো ধনী হচ্ছ, ফুটবলটা অন্ধকারে চলে যাচ্ছে। তুমিও বেঁচে থাকো, দেশের ফুটবলও বেঁচে থাকো, এই ভারসাম্যটা আনা দরকার। এক্স্যাক্টলি। এই ভারসাম্যর জন্য আমার মনে হয় বাকি ক্লাবগুলো আস্তে আস্তে আমাদের মতো করেই ভাববে, নিশ্চয়ই আসবে। রিসেন্টলি একটা কোনো কিছু ছেড়ে দিয়ে তো লাভ হয় না। রিসেন্টলি একটা গোয়া এফসিও একটা টুইট করেছে যে এই যে এজেন্টদের যে একটা প্রভাব রয়েছে সেটা বন্ধ হওয়া দরকার বলে, যেটা বলেছে আর কি। তুমি সেটা নিয়ে আগেও বলেছো আর কি, আমার মনে পড়ছে। আমি 5-7 বছর ধরে বলছি, এজেন্সি রাস্তাই শেষ করে দিচ্ছে। আমি সব এজেন্টদের কথা বলছি না, কয়েকটা এজেন্ট, তাদের কাছে ম্যাক্সিমাম প্লেয়ার তারা হোল্ড করছে। ইন ফিউচার যদি ক্লাবগুলো, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ক্লাবগুলো যদি এই এজেন্টদের থেকে প্লেয়ার নেওয়া বন্ধ না করে এবং আগামী প্রজন্ম যেন এই এজেন্টদের কাছে না যায়, তার প্রয়াস না চালায়, ভারতীয় ফুটবলে আরও দুর্দিন দেখতে হবে। একটা ছেলে ফাইনাল হয়ে গেছে, এগ্রিমেন্ট পাঠানো হয়ে গেছে, আমাদের হয়েছে এবছর, তারপরেও পাঠাবার পর বলছে
অমুক ক্লাব একটা অফার করেছে তোমার থেকে 30 লাখ বেশি, তোমায় টাকা বাড়াতে হবে। এই খেলা একটা ফলস কল। আমাদের মতো ক্লাবগুলোর কি হয়, আমাদের তো ট্রফি ওরিয়েন্টেড, আগেই বলেছি, এই প্লেয়ার বাছাই করা প্লেয়ার নিতে হয়। সেখানে আমাদেরকে অন্ধকারে রেখে এই একটা ব্ল্যাকমেলিংয়ের টেন্ডেন্সি চলছে। ইট শুড বি স্টপ। আমি গোয়া কয়েকদিন আগে করেছে, আমি গোয়ার এই ভাইকে বলবো এটা সব ক্লাবের সাথে তোমার কথা বলা উচিত। আমরা আমাদের ক্লাব থেকে বহুদিন থেকে চিৎকার করছি যে এই রাজ বন্ধ হওয়া উচিত। থ্যাংক গড যে উনি 5 বছর হলেও কানে শুনেছেন, তার প্রতিকার করেছেন। বাকি ক্লাবগুলো এগিয়ে আসুক এই পদ্ধতিতে, আদারওয়াইজ কোনো ইনভেস্টার আর আসবে না। কিন্তু এই এজেন্টদের ব্ল্যাকমেলিংয়ের থেকে বেরোতে হবে, কয়েকজন এজেন্ট। কিন্তু মানে যেহেতু সেই এজেন্টদের হাতেই তো ভালো প্লেয়ারগুলো রয়েছে এবং ভালো প্লেয়ারগুলোর জন্য একটা কম্পিটিশন থাকবেই ক্লাবগুলোর, সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও একটা এআইএফএফ এর থেকে একটা সেই প্রপোজাল তো আগেই দিয়ে এসছি এএফএফকে। যেমন আমার মনে হচ্ছে আইএসএল এর প্রথম দিকে প্রথম 2 বছর ড্রাফটিং হয়েছিল প্লেয়ার, মানে একটা প্লেয়ারদের সঙ্গে কন্ট্রাক্ট করে নিচ্ছিল হচ্ছে সেই সময় রিলায়েন্সই কন্ট্রাক্ট করে নিচ্ছিল একটা নির্দিষ্ট টাকায়, এবং সেটা একটা ওপেন ফোরামে রেখে ক্লাবগুলো ড্রাফট করছিল, ক্লাবগুলো নিতে পারছিল সেই প্লেয়ারকে, মানে এটা অকশন ছিল না, যেটা হচ্ছে কারোর হয়তো 30 লাখ টাকা ভ্যালু, কারোর হয়তো 50 লাখ টাকা ভ্যালু। ক্লাব এর প্রত্যেকটা রাউন্ডে একটা করে প্লেয়ার আসছিল, সেখান থেকে ক্লাব চুজ করছিল। তো সেরকম কি সেই সিস্টেমটা হতে হতে পারে? পারে, অসুবিধা নেই। ড্রাফট হোক, সেটাও হতে পারে। আমরা তো ড্রাফটই পাইনি। না, তোমরা তো ড্রাফটই পাওনি, যেটা ফেস করতে হয়েছে অনেকগুলো হ্যাঁ, বছর। আর একটা ক্লাব তো এমন জায়গায় ঢুকেছে যে একটা ম্যানেজমেন্ট ছিল, ওদের অসুবিধাই হয়নি। আমরা তো সেই মাথা ঢোকাতে পারিনি আমাদের ঐতিহ্যের কথা ভেবে। আজকে তার দিনে দিনে প্রমাণ হবে। তখন বলেছিলাম যে আস্তে আস্তে ইস্টবেঙ্গল তার দমে খেলবে, নিজের পায়ে খেলবে, এবং নেক্সট জেনারেশনের জন্য ইস্টবেঙ্গল ক্লাবের মতো করেই থাকবে। তারা যেন তাদের ক্লাবকে প্রপার নার্চার করতে পারে, এবং অতীত যারা দিয়ে গেছে রক্ত, তারা উপর থেকে কাঁদবে না। এটাই আমাদের পলিসি। তো এবছরের কি কি অবস্থা, ধরো তোমার টিম বিল্ডিং কি অবস্থায় রয়েছে এই বছর? টিম মিলিয়ে আমাদের কোচ যা যা সাজেশন দিয়েছে এখন অবধি সব দিয়েছি কোচকে। হাওয়াসের সঙ্গে কথা হয়েছে তোমার? হ্যাঁ, আমার কথা হয়নি, ম্যানেজমেন্টের কথা হয়েছে। আচ্ছা, মানে ম্যানেজমেন্টে তো তুমিও আছো হ্যাঁ, সবসময় যে আমায় কথা বলতে হবে নট নেসেসারি। আমার ফুটবল সেই এই কথা বলছে রেগুলার বেসিসে। বেসিক তো ওর জব, এটা করুক। কেউ তো শিখবে কখনো। এই যে আমরা 14-15 জন নতুন লোক ক্লাবে এনেছি, তাদের একটা জেনারেশন তৈরি হোক আগামী দিনে। হচ্ছে, তারা কাজ করছে। রূপক আছে, সৈকত আছে, সঞ্জীব আছে, সুমন আছে, ভট্টাচ আছে, আমার এই ও সামনে দাঁড়িয়ে আছে সমীরণ, ও আছে। এরকম বহু লোককে এনেছি আমরা, তারা ক্লাবের সাথে একস্তম্ভ হয়ে কাজ করছে। আমি দাবি করছি না, ভাবতে বলছি। আমরা হয়তো ফুটবলের পারফরমেন্সে, বাকি কোনো ইভেন্টে আমাদের পারফরমেন্সে কমই ছিল না এই লাস্ট 5-7 বছরে। সিনিয়র ফুটবল টিমটা আমরা পারফর্ম ওয়েল করতে পারিনি, কিন্তু আমরা কোনো জায়গায় পিছিয়ে নেই এগিয়ে ছাড়া। ইনফ্রাস্ট্রাকচার হোক, এই যে এখানে বসে তুমি ইন্টারভিউ নিচ্ছ বা করছো, বলো না আমাকে, ভারতবর্ষের ক্রিকেট অ্যাসোসিয়েশনের আছে এরকম একটা সংগ্রহশালা? নেই। এটা আর্মির সাথে মারামারি করতে হয়েছে, অর্থ জোগাড় করতে হয়েছে, বিভিন্ন খেলোয়াড়দের থেকে কালেক্ট করতে হয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে করেছে, অন্তত 5-7 বছর লেগেছে। এখানে আমরা অফিসিয়ালরা রাত প্যান্ডামিকের সময় রাত জেগেছে এর ভিতরে, যাতে আর্মির থেকে এসে এই কনস্ট্রাকশনে আঘাত না করতে পারে। শুধু আমি একা না, বহু মানুষ। তো এটার কোনো দাম নেই। শুধু ফুটবলের
চ্যাম্পিয়ন হয়েছি কি হয়নি তাই নিয়ে বিশ্লেষণ করছো। সামগ্রিক আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমি একা করিনি, আমাদের একটা টিম ওয়ার্ক। আমাকে হয়তো ভাবতে হয়েছে, কিন্তু আর একটা লোক সাথ দিয়েছে। যে ভাবে আর যে সাথ দেয় সমপরিমাণই সে উৎসাহী থাকে। হুম। আমাদের টিম ওয়ার্ক যতদিন থাকবে ক্লাব ততদিন এগোবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাস্ট্রোটাফটাও খুব ভালো হয়েছে তোমাদের, মানে যেটা অ্যাস্ট্রোটাপ করেছি, কিষানুর নামে ভিভিআইপি করেছি, প্রেসিডেন্ট লাউঞ্জটা বক্স যেটা। হচ্ছে, তার পাশে প্লেয়ারদের কনফারেন্স হচ্ছে, লাউঞ্জ করেছি, কফি শপ করেছি, কর্পোরেট অফিস করেছি। এখান থেকে ফুটবল এবং এটা রাজ করবে। আমরা সারা দেশব্যাপী স্কুলিং করা পরিকল্পনা নিয়েছি। এটা 2-3 বছরের ভিতরে কোথায় নিয়ে যাব দেখবে। ফুটবল স্কুল, যেটা স্কুলে হ্যাঁ, আমরা স্কুলে গিয়ে ট্রেন করব। আমাদের টেকনিক্যাল টিম যে অ্যাট কস্ট অনলি, এই না যে ওখান থেকে আমাদের মুনাফা। আমরা কোচিং স্টাফদের যে স্যালারিগুলো দিতে আমাদের সেই ক্ষমতা নেই, আমরা দিয়ে করব। আমাদের টার্গেট আছে সারা দেশের 300-350 স্কুলে 2-4 বছরের ভিতরে যাতে পৌঁছাতে পারি। তাহলে 4 বছরে যদি 300 স্কুলে পৌঁছাই, আর সেখানে যদি 100 করে লোক থাকে, 40,000 লোক। তা 40,000 আমার জামা পরে আমরা শিক্ষিত করবার চেষ্টা করছি, এটা কি বড় উদ্যোগ না? এই উদ্যোগ পৃথিবীর কোন ক্লাব নিয়েছে? আছে কি জানা? দেশ তো ছেড়ে দিলাম, নেয়নি, আমাদের ক্লাবই নিয়েছে। কিন্তু মানে একই সঙ্গে আসি যে তোমার এবার দল গঠনের ক্ষেত্রেও আমি যেটা বলছিলাম, একটু আগে কথা বলছিলাম যে সাপোর্টাররা তো ন্যাচারালি একটা চ্যাম্পিয়ন টিম এবার ইস্টবেঙ্গল, তো ন্যাচারালি এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে ভালো টিম করার ক্ষেত্রে। আমার সাপোর্টাররা তো খুশিই আছে। মিগুয়েল চলে গেল, তাতে একটু মিগুয়েল চলে গেল, আর এক মিগুয়েল এলো তো, যার র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ান র্যাঙ্কিংয়ে ওই মিগুয়েলের থেকে বেশি আছে। সবুজ সব না করো না, ধীরে দেখতে পাবে রজনী, চিন্তা করো না। এবার কি দল গঠন তুমি নিজের করছো, নিজে হাতে করছো? ভুল কনসেপ্ট হয়। আমি একা, আমাদের ক্লাবে কেউ একা কিছু করে না, ভুল কনসেপ্ট। কোনো দিন একা কেউ কিচ্ছু করে না। আমরা কালেকটিভলি করি, আলোচনার মাধ্যমে করি। আমাদের মান্থলি 3টে বোর্ড মিটিং হয়, সেখানে আলোচিত হয়। কারুর কাছে হয়তো সেই দায়িত্ব যে পৌঁছায় সেটা করে, কিন্তু আমি বলে না, আমরা সবাই আছি। ফুটবলে যারা আছে তারা আছে, তারাই করে। আর আমাদের যে প্রফেশনাল টিমটা রান করে তারাই করছে। আমার এর ভিতরে 4-5 জন প্রাক্তন খেলোয়াড়রাও আমাকে প্লেয়ার বেছে দিয়েছে, আমি নাম বলছি না। আমাদের টিমের প্রাক্তন খেলোয়াড়, অফিসিয়াল, প্রাক্তন অফিসিয়াল, আগামী দিনের ভবিষ্যৎ, সবাইকে নিয়ে চলা। একা আর বোকা সমান। 3 বছর আগে যখন বলেছিলে যে 2 বছরের মধ্যে চ্যাম্পিয়ন করব, তো সেইটা মানে কোন সাহস থেকে বলেছিলে? তখন তো তোমার মানে না আছে সেরকমভাবে দল গঠনের, অত টাকা স্পেন্ড করতে পারছো না যতটা মোহনবাগান পারছে, অত টাকা, অত কন্ট্রোল নেই তোমার ফুটবল টিমের ওপর। কোন জায়গা থেকে বলেছিলে তুমি, কোন সাহস থেকে? এটা এটা একটা ভালোবাসা, আর সঙ্গে থাকা, খেলোয়াড়দের পাশে থাকা। আর আমরা ধীরে 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 প্লেয়ারদেরকে, ন্যাশনাল টিমের খেলোয়াড়দের আনতে পেরেছি, টিমটাকে একটু গোছাতে পেরেছি। কারণ সম্পূর্ণটাই ইমামি সাথ দিয়েছে বলে এই আনোয়ারের মতো একটা ছেলেকে নিয়ে এসেছি, পৃথিবীতে বিরল। হ্যাঁ, তা আমরা নিয়ে এসেছি। তা ওই
স্বপ্ন, ওই ভাবনার থেকে আমার একটা স্বপ্ন জেগেছিল যে আমাদের টিমটাকে প্রপারলি নার্স করা যায়, দিবারাত্র প্লেয়ারদের সুখ দুঃখের পাশে থাকা যায়। একটা খেলোয়াড়ের তার ফ্যামিলি, তার বন্ধু, তার হেলথ আর তার লাইফস্টাইল রেগুলার অবজার্ভ করতে হয়, তবেই ওই প্লেয়ারটা মাঠে 90 মিনিট প্রপার সার্ভিস দেয়। এটা আমার শেখা পল্টুদা, জীবনদা এদের থেকে। ওনরা কেউ বিয়ে করলে তার বাড়িতে আসবাবপত্র অবধি পৌঁছে দিয়ে আসতো, তার জন্য অন্য চিন্তা না করতে হয় ফুটবল ছাড়া। তার বাড়িতে তার নেমন্তন্নর কার্ডের 10টা স্যাম্পেল পৌঁছে যেত, পছন্দ করে লেখা দিলে তাকে ছাপিয়ে দিয়ে আসা হতো। এরকম বহু খেলোয়াড় আছে, যখন তারা এরকম হবে, তার বাড়ির মা বাবার ডাক্তার, কারুর চাকরির ট্রান্সফার, কারুর চাকরিতে করে দেওয়া, তার নিজের হেলথ কেয়ার করা, তার লাইফস্টাইল ঠিক করে চলছে কি না, রাত্রিবেলা হঠাৎ পৌঁছে যাওয়া কারু সম্বন্ধে শুনলে সেখানে অবজার্ভ রাখা, বাড়ির পাশে 2-4টে করে লোক ফিট করে দেওয়া, এগুলো লাস্ট 2-3 বছর ধরে করেছি আমরা। চুলুঙ্গা বলে একটা প্লেয়ার ছিল, আমি চুলুঙ্গার বাড়িতে আমি 2-3 দিন অবজার্ভ করলাম, ও ফার্স্ট লাইফ লিড করছে। আমি রাত্রিরে লোক লাগিয়ে তাকে হাতে নাতে ধরে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলাম। এইগুলো একটা জব, এগুলো করতে হয়। যাদের অর্থ কম আছে তারা এগুলো দিয়ে পোষায়। আমরা গরিব মানুষ, ওপার বাংলার থেকে এসেছি, খেটে খাওয়া মানুষ, লড়াই করে এই প্রাচুর্য যদি আজকে হয়ে থাকে, আমাদের অতীত থেকে শুরু করে 100 বছর ধরে তৈরি করা, এটাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে যে অর্থের দরকার নেই, পরিশ্রম দিয়ে মেকআপ করি আমরা। আমাদের এখানে 100-150 লোক রেগুলার কোর্সে ক্লাবে আসে, প্রত্যেকটা লোক তাদের জব করে। ইট ইজ টিম ইউনিটি। এই জন্যই আমাদের সাকসেস। এই যে তুমি এই প্রায় 50 বছর ধরে ধরো পল্টুদার সঙ্গে তোমার যোগাযোগ, তোমার মাঠে আসা এবং পল্টুদার সঙ্গে যোগাযোগ, এবং পল্টুদা চলে গেছেন হচ্ছে 2099, 2001 সালের 2001 পল্টুদা চলে গেছেন। তারপর 25 বছর হয়ে গেল পল্টুদা চলে যাওয়ার। তো এখনও পল্টুদাকে তুমি একই রকমভাবে ক্লাবে বাঁচিয়ে রেখেছো, মানে বাঁচিয়ে রেখেছো ইন দ্য সেন্স, মানে পল্টুদাকে ঘিরেই তোমাদের সমস্ত কাজকর্ম আমার মনে হয় যেটা। তো এটা আমার একার না। তুমি কি তোমার বাড়িতে বাবা মাকে ফেলে দিতে পারো? না থাকলেও কি তুমি বাবা মাকে বাঁচিয়ে রাখো না? উনি আমাদের এই টিমটার অভিভাবক ছিলেন, পল্টুদা, জীবনদা। তা আমরা তাকে এখনো অভিভাবক রূপে ক্লাবের পাশে কিংবা ক্লাবে বাঁচিয়ে রাখবো, এটাই তো স্বাভাবিক, এটাই তো শিক্ষা। সেটাই করছি, অপরাধ তো কিছু করছি না। ঠিক আমাদের পরের জন্মরাও এটা শিখবে, এটাও তো পরম্পরা। যে লোকগুলো ক্লাবকে দিয়ে গেছে, শুধু পল্টুদাকে না, আমরা জ্যোতিষদাকে রাখি, ডাক্তার দাসকে রাখি, যাদের সম্বন্ধে আমরা ওয়াকিবল হতে পেরেছি, এবং পিছনেই তাকালে দেখবে আমাদের প্রতিষ্ঠাতার ছবি আছে, তার জন্মদিনও পালন করি আমরা সবার। ধরো মানে পল্টুদার একটা লেগাসির মধ্যে দেবব্রত সরকারের লেগাসি কি এই ক্লাবে? না না, আমি পল্টুদার লেগাসি না, অনেক কিছু লেগাসির মধ্যে একটা তুমিও ডেফিনেটলি। না, আমি একা না, আমাদের টিম। আবার বলছি, আমি মনে করি তোমার উত্তরাধিকারটা কি তোমার? আমি উত্তরাধিকারের কথা বলছি। এই এই পিরিয়ডটা মনে হয় ময়দান থেকে চলে যাচ্ছে। ভীষণ দত্ত চালাতো, জগমন্ডলী মিয়া চালাতো, প্রদ্যুৎ দত্ত চালাতেন,
ধীরেন দে চালাতেন, পল্টু দাস চালাতেন, জ্যোতিষ গুহ চালাতেন, ডাক্তার দাস চালাতেন, একটা নেতৃত্ব দিতেন। ওনরাও কিন্তু একটা টিম নিয়ে কাজ করতেন, এটা ভাবার কোনো কারণ নেই। এই যে বিশ্বনাথ দত্ত, এই যে জগমোহন ডালমিয়া, এই যে প্রদ্যুৎ দত্ত, এরা তিনজনই কিন্তু পল্টুদাই তাদের অন্ধের যষ্টি ছিল। অর্গানাইজেশন শেষ কথা বলে। আগামী দিনে এই ক্লাব হয়তো এরম সিঙ্গল হ্যান্ডে আমি সিঙ্গল হ্যান্ডে তো করি না, তোমরা বলো মাঝে মাঝে এবং বলতে চেষ্টা করো, একটা ইউনিটির থেকে ব্যক্তিকে আলাদা করে তাকে আঘাত করা যায় বেশি এই ভেবে। নো, উই হ্যাভ সো মেনি অর্গানাইজেশন, নট অনলি হিয়ার, এন্টার বেঙ্গল। আমরা কিন্তু মানে এটাই বিশ্বাস করি যে আমাদের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারটা আগামী 20 বছর 25 বছর চালিয়ে নিয়ে যাবে। রূপক, সৈকত, সঞ্জীব, বাবু চক্রবর্তী, রাজীব রায়, এরকম বহু ইয়াং মেন, আমাদের থেকে ছোট পরের জেনারেশন, সুমন দাশগুপ্ত, এরকম বহু ছেলে আছে যারা কাজ করছে একসাথে। দেখবে আমরা ক্লাবের জন্মদিনটা পালন করি, 22শে মার্চ পালন করি, আমরা আমরা 13th আগস্ট পালন করি। এখনো অবধি ঠাকুরের ইচ্ছায় আমাদের প্রোগ্রামকে নিয়ে যতদিন করছি, প্রেস কিন্তু ক্রিটিসিজম করতে পারিনি। আমরা যা শতবর্ষ উদযাপন করেছি, যত ক্যাপ্টেন বেঁচে ছিল তাদেরকে এক স্টেজে এনেছি। আমাকে একটা পৃথিবীর ক্লাবকে দেখাও যে আমরা সেই এরকম একটা অনুষ্ঠান করেছি। এটা আমরা ভাবি, যারা রক্ত দিয়ে গেছে তাদের সম্মানিত করা, যারা আগামী দিনে রক্ত দেবে তাদেরকেও সম্মান করে তুলে নিয়ে আসা। আমি এখানে একটা কথা বলবো, খুব ভালো একটা জেস্টার লেগেছিল তোমার যে ঘরটাতে রূপক শাহ বসেন, সেক্রেটারি যেটা ঘর, সেখানে দেখলাম তুমি এখনও, এবং মিস্টার লোহিয়ার ঘর যেটা প্রেসিডেন্টের ঘর, সেখানে এখনও দেখলাম তুমি কল্যাণ মজুমদার এবং ডক্টর প্রণব দাশগুপ্ত দুজন, অতীতের দুজন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, তাদের টেবিল দুটো তুমি একই রকমভাবে রেখে দিয়েছো। মানে এটা ডেফিনেটলি, এটা এই যেটা তুমি বলতে চাইছো সেটা ডেফিনেটলি 100% সেটাকে সাপোর্ট করে। কল্যাণ মজুমদারের যে 23 বছর যে সার্ভিস দিয়েছে, কটা লোক দেবে? প্রণব দাশগুপ্ত যে ক্রাইসিসে ম্যানেজ করেছে, কটা লোক করবে? এবং তাদেরকে মনে রাখা, ওই স্বীকৃতিটা দেওয়া। 100%। আমি যে বললাম, তুমি কি তোমার বাড়িতে তোমার পেরেন্টসকে, বাবা মাকে ভুলতে পারো? তাহলে তুমি অমানুষ। সিমিলার, যারা এই প্রতিষ্ঠানকে রক্ত দিয়েছে তাদেরকে ভোলাটা আমাদের অমানুষের পর্যায়ে পড়বে। আমরা মানুষ হতে চেষ্টা করছি তাদেরকে সম্মানিত করে। একটা কথা তুমি বললে যে মানে অর্গানাইজেশনের থেকে একটা ব্যক্তিকে চিহ্নিত করলে বোধহয় গালাগালি দিতে সুবিধা হয়। এটা শুধু প্রেস কেন, মানে তোমার নিজের সাপোর্টারও তো অনেক সময় তোমাকে গালাগাল দেয়, সোশ্যাল মিডিয়ায় গালাগালি খান না? ট্রোল করে। নরেন্দ্র মোদী খান না? মমতা ব্যানার্জি খাননি? জ্যোতি বসু খাননি? এখন যিনি এসছেন তিনি খাচ্ছেন কিংবা খাবেন না? ডোনাল্ড ট্রাম্প খাচ্ছেন না? গালাগালি একটা প্রফেশনাল পার্ট, ওটা নিতে হবে, ওটাকে চ্যালেঞ্জ করতে হবে, ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওইখান থেকেই তো আমি এবং আমাদের টিম জোশ পাই। গালাগালিটাই আমাদের রেসিপি অ্যাকচুয়াল। আমি চাই তুমি কাল বসে আমায় 1 লক্ষ গালাগালি করো। কিন্তু যে ট্রোলিংটা হয় এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই ট্রোলিংটা কেয়ার অ্যাবাউট ইট। তুমি এই জন্য সোশ্যাল মিডিয়ায় থাকো না? আমি সোশ্যাল মিডিয়া, ফেসবুক কিছুতে নেই। আমি মানে সেটা কি সুবিধা হয় তোমার আর কি? আমার প্রচুর সুবিধা হয়।
আমি সকাল 7টা 7:30 থেকে আমার লোকজনদের ফোন করা শুরু করি। তারপরে আমাদের ছোটোখাটো যে কাজ কারবার করি সেটা 2-3 ঘন্টা করি, করে আবার আমি বেরিয়ে পড়ি আমাদের টিম নিয়ে। আমার কোনো প্রবলেম হয় না। আমি যে গালি দেয় তাকেও স্যালুট করি। কিন্তু এখন তো ধরো একটা ইস্টবেঙ্গল ক্লাবে আবার একটা নতুন এই আইএসএল ট্রফিটা জেতার পর মানুষের একটা নতুন করে আবার একটা ভালোবাসা তৈরি হওয়া বলো বলো বা তোমাদেরও একটা কি বলবো একটা এনার্জি লেভেলটা অনেকটা বেড়েছে, কিন্তু একটা সময় যে দীর্ঘ এতদিন ধরে একটা ট্রফি পাচ্ছ না তোমরা, সেই সময় তো ট্রফি বলতে ইন দ্য সেন্স আই লিগ বা আইএসএল এর কথাই আমি বলছি, কিন্তু ফেডারেশন কাপও দেখতে গেলে অনেকগুলো বছর আগেই হয়েছে, মানে দীর্ঘ একটা সময় যে ট্রফি একটা খরা গেছে, সেই সময় কোথাও কোনো সময় মনে হয়নি যে কাঁধ ঝুঁকে যাচ্ছে, কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে না একটু লড়াইটা কেন? কঠিন হয়ে যাচ্ছে? কেন? আর্সেনাল কতদিন পর ট্রফি পেয়েছে? মনে হচ্ছে না তোমার আর্সেনালকে নিয়ে বলা? লিভারপুল কতদিন পর ট্রফি পেয়েছে? মনে হয়নি সেটা? ম্যানচেস্টার ইউনাইটেড কতদিন ট্রফি পায় না? মনে হচ্ছে না সেটা? হঠাৎ কেন আমাদের এই কথাটাই মনে হচ্ছে? এই যে পাওয়া না পাওয়াটা একটা সার্কেল। তোমার অ্যাডমিনিস্ট্রেশন প্রপার চলছে কিনা সেটা দেখো। ট্রফি আসাটা যেমন একটা সায়েন্স, পরিকল্পনা, পাশাপাশি উপরওয়ালা কপাল কিন্তু মানে লাগে। তুমি যে যাদের উদাহরণগুলো দিলে সেখানকার ফুটবলে তো লেস্টার সিটি এফসিও চ্যাম্পিয়ন হয়ে যায়, আমাদের এখানে তো সেই না। সেই অভ্যেসটা নেই আমাদের এখানে। দেখেছি আমরা তো এই তিনটে ক্লাবের মধ্যেই যত ট্রফির ঘোরাফেরা, সুতরাং সাপোর্টারদের এক্সপেকটেশন লেভেলটাও সেরকমই থাকে। না, তাহলে তো অন্য ট্রফি, তাহলে তো অন্য ক্লাব কিছুই পাবে না। 70s থেকে যায়নি ওই ক্লাবের। তুমি বলছো এই দিন, আমার 1732 দিন আমরা আনবিটিন ছিলাম ওই ক্লাবের থেকে। 17 বার জিতেছি। ওই ইতিহাস কেউ ভাঙতে পারবে না। এটা পার্ট লাইফ, অ্যাকসেপ্ট করতে হবে। যখন তুমি মাথায় রাখতে হবে, যখন তুমি ব্যর্থতার ভিতর দিয়ে যাচ্ছ তখন না মাথা ঝোঁকাবে না নার্ভাস হবে। আর যখন সাফল্যের ভিতর দিয়ে যাবে তখন না তোমার অহংকার আসবে, ঔদ্ধত্য তৈরি হবে। এই দুটোকে বাদ দিয়ে রেখে ওই জীবনযাত্রা করতে হবে। যত তোমার ব্যর্থতা আসবে তত তোমার সিদ্ধারা সোজা করতে হবে। লড়াই অ্যাকসেপ্ট করলাম, প্রতিনিয়ত আমি লড়াইকে অ্যাকসেপ্ট করি। ঈশ্বর যেটা জেতাবে জেতাবে, যেটা জেতাবে না জেতাবে না। তোমার ধরো তোমার ক্লাব বলবো না, আইএসএল চ্যাম্পিয়ন যারা গত বছর আইএসএল চ্যাম্পিয়ন, তারা প্রথম ম্যাচই খেলতে নামছে ডুরান্ড কাপে, সেটা হচ্ছে ডার্বি, এবং ন্যাচারালি যেহেতু চ্যাম্পিয়ন তোমরা এবারে, সুতরাং প্রচুর এক্সপেকটেশন সাপোর্টারদেরও। না, এটা আমার মনে হয় একটু আনসাইন্টিফিক হয়েছে, বিজ্ঞান ভিত্তিক হয়নি। কেননা ডুরান্ড কমিটি যদি আমাদের নিয়ে বসে আলোচনা করতেন, আমাদের ভারতবর্ষের যে কোনো টুর্নামেন্টে হলে তারা ফিকচার পাঠিয়ে ক্লাবগুলোর কাছ থেকে সাজেশান চায়। আমাদের কাছ থেকে চাওয়া হয়নি, আমাদেরকে ডাকাও হয়নি। এই যে আমরা এখনও প্র্যাকটিস করতে পারছি না, আমরা এখনও ভিসা পাইনি, কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে আমাদের ভিসার জন্য ফেডারেশন চিঠি দিতে পারেনি। ফেডারেশন বারবার বলছে যে আমাদেরকে যা বলছে আমরা তাই শুনে চলে আসছি। অথচ আজকে 12 তারিখ, আগামীকাল থেকে যারা আছে তাদের নিয়ে আমাদের প্র্যাকটিস চালু করতে হচ্ছে। আমার কোচ আসতে পারছে না। আমার মনে হয় না এটা বিজ্ঞানসম্মত হলো। কিন্তু খেলতে তো হবেই। খেলতে হবে, উপায় নেই, তাতে যা রেজাল্ট হবে হবে। আমি সবচেয়ে ভয় পাচ্ছি এই ম্যাচ এমন একটা ভোল্টের ম্যাচ যেখানে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করব আমি 12 তারিখে, 12ই আগস্ট। এএফসি খেলতে হবে আমাকে সল্টলেকের মাঠে। সেখানে আমার না ইনজুরি হয়ে যায় ডিউরিং 3টে ম্যাচের ভিতরে। কেন আমি তো একটা অ্যাটলিস্ট 3 উইকস তো আমার প্রিপারেশন লাগে, 2 মান্থস আমার রেস্ট দিতে হয় একটা প্লেয়ারকে। এটা বিজ্ঞান ভিত্তিক হলো না, এটুকু বলতে পারি।
এছাড়া আর কিছু বলার নেই আমার। তোমার হাবাসের কোচিং স্টাইলটা পছন্দের? না পছন্দ হলে আনলাম কেন? মানে এত কোচের মধ্যে কেন হাবাসই বা কেন? আমরা 4-5 জন কোচকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আমাদের যা যা ভাবনা চিন্তা শেয়ার করছিলাম, সেখানে হাবাসি আমাদের ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদেরকে সম্মতি দিয়েছিল, সেই জন্য ভালো লেগেছে। আর অতীত তো ভালো, হুম। ভারতবর্ষে তার সাফল্য সবচেয়ে ভালো। অস্কার ব্রুজের সময় সমস্যাটা কোথায় হলো, মানে কোথায় কি আটকালো? মানে এটা কি তার আমি চুক্তির জানি টাকা না, বা আমার কিছু? সাথে আসকার বুজোর কোনো সমস্যা ছিল না। আমি ওনাকে খুব ভালোবাসি। আমি প্রথম উদ্যোক্তা ছিলাম অস্কার বুজোকে নিয়ে আসার এখানে। উনি যখন স্পোর্টিংয়ে ছিলেন তখন থেকে আমার একটা ভাবনা ছিল, ওনার হয়তো বেটার কিছু মনে হয়েছে অন্য জায়গায় গিয়ে করবেন, তার জন্য হয়তো যেতে পারেন। এটা উনিই উত্তর দিতে পারবেন, আমি বলতে পারবো না। লাস্ট আমরা প্রপোজাল যা যা উনি বলেছিলেন অ্যাকসেপ্ট করে পাঠিয়েও ছিলাম। হয়তো ওনার কোনো অসুবিধা হয়েছে, আমি ওনাকে যথেষ্ট রেসপেক্ট করি, করেও যাব জীবনভর। তো এই সিজন শুরু হওয়ার আগে সাপোর্টারদের উদ্দেশ্যে কি বক্তব্য অ্যাকচুয়ালি? সাপোর্টারের উদ্দেশ্যে আস্থা রাখো, ভরসা কারণ এই রাখো। সাপোর্টারগুলো কিন্তু মানে যেভাবে তোমার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর তোমাদের সঙ্গে থেকেছে এবং যে দেখো, কি বলবো, সাপোর্টাররা বরাবরই থেকেছে বলেই, সাপোর্টার তো আমাদের পুঁজি। এই পুঁজিটা তো আমাদের অতীতে যে কর্ণধাররা ছিল তারা তৈরি করেছে। কেন? এদের সাফল্য সাপোর্টার তৈরি হয়। তখন থেকে জন্মলগ্ন থেকে সাফল্য এনেছে বলেই তো সাপোর্টার তৈরি হয়েছে। তারপরে তো জেনারেশন, হিন্দু ঘরে জন্ম হলে কি হবে, মুসলিমের ঘরে, ইস্টবেঙ্গলের ঘরে জন্ম হলে ইস্টবেঙ্গল হবে, সেভাবেই সাপোর্টার তৈরি হয়। তো ওইটা আমাদের সম্পদ। ওরা সবসময় আমাদের পাশে থাকে। 2-4টি ব্যক্তি কোথায় কি বলছে ওটা ধর্তব্যের ভিতরে না। যদি 4 কোটি লোকের ভিতরে 40 লক্ষ লোকও বলে, তর্কের খাতিরে ধরলাম, তাতেও এটা মাইনাসই থাকে। সাপোর্টাররা আমাদের সম্পদ, দেশ বিদেশ যেখানেই আছে তারা সবসময় আমাদের উপর আস্থা রাখে, ভরসা রাখে। আশা করব আমার যে খেলোয়াড় আমরা নিয়েছি, যে টিমের হেড কোচ এসছে, তিনি নিরাশ করবেন না। তোমার মোটামুটি কতটা টিম বিল্ডিং হলো, মানে পুরো টিম হতে আরো 80 ভাগ হয়ে গেছে। 80 ভাগ হয়ে গেছে তোমার? সবগুলো এখন ফরেন অ্যানাউন্স প্লেয়ার করবে? কোচ নিজে দেখে নিয়ে আসবে, যে দুটো হয়েছে তারপরে তিনি হ্যাঁ, দেখছেন, হি ইজ মাস্টার ইন দ্যাট। মানে আমি দেখেছি, আমি ওনার সঙ্গে একটু ক্লোজলি কাজ করেছিলাম ওই এটিকের সময়টা। মানে ফরেন প্লেয়ার কালেকশন ওনার মতন ভালো ইয়ে নেই, স্কাউটিং খুব ভালো। হ্যাঁ, আমরা ভরসা করছি তো না। এখানেও তো অস্কারই এনেছে লাস্ট 3টে, আমরা সবাই দেখেছি। 3 জন হিরোসি, ওই আর এক দুটো প্লেয়ার কেন এলো জানি না আমি, ওরা হয়তো ক্লিক করতে পারেনি, কিন্তু অস্কারের প্ল্যানিং হয়েছে এটা। রশিদ থেকে যাচ্ছে তোমার, রাশিদের সই হয়ে গেছে। সই হয়ে গেছে। বাকি মোটামুটি টিমটার নিউক্লিয়াস অফ দ্য টিম একই রকম থাকছে। হ্যাঁ, শুধু কখনো চেঞ্জ করতে হয়। শুধু মিগুয়েলটাই তোমার বড় লসের মধ্যে আর কি। আই ডোন্ট ফিল মিগুয়েল লস। টিমে একজন আসবে আর একজন যাবে, টিম বিল্ড হয়। 11 জনই লাস্ট 5 বছরের টিম খেলবে, নট দ্যাট। হুম। তো কেউ একটা চেঞ্জ হবে। আর এই পাঞ্জাব থেকে যে ছেলেটিকে আমরা এনেছি, অল ইন্ডিয়ার র্যাঙ্কিংয়ে ইজ নাম্বার 1 হাফ ইন ইন্ডিয়া। তবে মিগুয়েল অবশ্যই বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, ওর শুভকামনাই করি, ভালো খেলুক, সুস্থ থাকুক, কিন্তু আমরা যেন ম্যাচটা জিতি, এটা তো থাকবে। আনোয়ারকে কি নিয়ে নতুন করে কোনো সমস্যা হতে পারে? আনোয়ারকে নিয়ে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটা নতুন করে ওরা আবার চেষ্টা করছে এই বিষয়টাকে এ তো ফিফার বিগার হাতে ফোরামে আছে, তোলা। হ্যাঁ, ফিফার হাতে আছে, ফিফা যা মান্যতা দেবে তাই। বর্ষ থেকে যা বলা হয়েছে তাতে আর একটা ক্লাব খুশি না, তারা গেছে ফিফাতে, ওরা যা মান্যতা দেবে তাই।
অসুবিধা নেই। ফিফা তো শেষ কথা, ফিফা যা বলে দেবে সেটাই আমাকেও মানতে হবে, ওনাকেও মানতে হবে, প্লেয়ারকেও মানতে হবে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, তোমাকেও নতুন মরশুমের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। ভালো কাটুক ধন্যবাদ। বছরটা। আমারও তোমার চ্যানেলের প্রতি শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, Thank you. ভালো থেকো।